নতুন ঘরে উঠলে অনেক সমস্যার মুখোমুখি পড়তে হয়। কিছুদিন আগের কথা, আমার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেখানে আমার ওয়াইফ মারা যায়। সেই সময় আমার 3 মাসের একটা ছোট্ট ছেলে ছিল। সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হতে লাগলো। আমি এখন কাজে ব্যস্ত হয়ে পড়েছি। আমার সেই ছোট্ট ছেলেটি এখন 10 বছরে পরিণত হলো। আমি একটা নতুন বাড়ি কিনলাম, যেখানে আমার ছেলে টমাস, আমার মা আর আমি থাকতাম। আমার মা আমার ছেলেকে দেখাশোনা করার জন্য আমাকে অনেক সাহায্য করেছিল। আমার জীবনে আস্তে আস্তে সবকিছু ঠিক হতে লাগলো। কিন্তু আমি কখনো ভাবিনি আমার জীবনে এমন সময় আসবে যেখানে শুধু আমি একাই থাকবো, আমার থেকে সবাই হারিয়ে যাবে। আমি অফিস থেকে কিছুদিন ছুটি নিলাম আমার নতুন বাড়িকে সুন্দরভাবে ডেকোরেট করার জন্য। আমি এদিক ওদিক দেখছিলাম, সেই সময় আমার ডোরবেল নক হলো। আমি দরজা খোলার আগে কি হোল থেকে দেখতে লাগলাম আসলে কে এসছে। দেখলাম একজন জোকারের মাস্ক পরে দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম যে কে আপনি, কাকে চান, কিন্তু সামনে থেকে কোনো উত্তরই আসলো না। কিছুক্ষণ পর জোকারের মাস্ক পরা লোকটি বলতে লাগলো, তোমার সাথে কথা বলে ভালো লাগলো মিস্টার। আমি এই পাশের বাড়িই থাকি, আমি এই বাড়ির মালিক, আর আমার নাম ওয়াচার। আমি লোকটির কথা শুনে তাড়াতাড়ি বলতে লাগলাম, মালিক? মালিক মানে কি? এই বাড়ি তো আমি কিনেছি। তখনই জোকারের মাস্ক পরা লোকটি বলতে লাগলো, আমার দাদু তার দাদুর এই বাড়িটা ছিল, আর তারা সবাই পর পর এই বাড়িটা দেখভাল করত। তেমনই আমার বাবার পরে আমি এসেছি এই বাড়িটা দেখভাল করার জন্য, আর আমি যখন মারা যাব আমার পরে আমার ছেলে আসবে দেখাশোনা করতে। জোকারের মাস্ক পরা লোকটি বলতে লাগলো, এই বাড়িটা ছেড়ে অন্য কোথাও চুপচাপ চলে যাও, কারণ এই বাড়িটা শুধুই আমার, আমি দেখভাল করব এই বাড়িটাকে, আর অন্য কেউ না। আমি লোকটিকে বললাম, কি সব ইয়ার্কি মারছেন? দেখুন মিস্টার ওয়াচার, আপনার সাথে কথা বলার মতন আমার এমন ফালতু সময় নেই, তাই দয়া করে এখান থেকে আপনি চলে যান। আমার কথা শুনলেন না তো? এর পরে যা ঘটবে তার জন্য আমি কিন্তু দায়ী থাকবো না। আমি লোকটির কথা শুনে রেগে গেলাম। পরবর্তীকালে দায়ী থাকবো না মানে কি করতে চাইছে ও আমাদের সাথে? আমি দরজাটা খুললাম ওকে জিজ্ঞেস করবো বলে, কিন্তু আমি দেখলাম সেখানে কেউ ছিল না। আমি আমার ছেলেকে অনেক বেশি ভালোবাসি। আমি চাইনি সেই লোকটি আমার টমাসকে কোনোভাবে কোনো ক্ষতি করুক। আমার টমাস অনেক ভালো ছেলে, আমরা সুন্দরভাবে এখানে দিন কাটাচ্ছিলাম, কিন্তু আমি ওই লোকটির কথাও ভুলতে পারি না। আমি কিছুদিন ধরে খেয়াল করছি আমার বাড়ি অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটছে। আমি লোকটির কথা ভাবতে লাগলাম, সে আবার কিছু করবে না তো? সেই জন্য আমি বাড়িতে চারিদিকে ক্যামেরা লাগিয়ে দেই। আমি বাস আমার ফ্যামিলিকে নিয়ে একটু বেশি সতর্ক থাকতে চাই। আমি আমার বাড়ির সিসিটিভি ক্যামেরার সাথে আমার ফোনে সব কিছু কানেক্ট করে নেই। আমি তারপর অফিস চলে যাই। আমি কোনোদিন ভাবিনি আমার নতুন বাড়িতে 3 সপ্তাহ থাকার পর আমার সাথে এমন ভয়ঙ্কর জিনিস ঘটবে যেটা আমার সারা জীবনটা ধ্বংস করে দেবে। আমি ওই দিন অফিসে বসে কফি খাচ্ছিলাম, কারণ ওই দিন বেশি কাজ ছিল না। তারপর আমি খেয়াল করলাম আমার ছেলে টমাসের রুমে যে সিসিটিভি ক্যামেরাটা ছিল ওটা কাজ করছিল না। আমি আমার ঘরের প্রত্যেক ক্যামেরায় তাকে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু আমি তাকে পেলাম না। আমি ক্যামেরায় দেখলাম আমার মা ডাইনিং রুমে বসে আছে। আমি তাড়াতাড়ি আমার মার কাছে কল করে জিজ্ঞেস করতে লাগলাম, মা টমাস কোথায়? আমি ওকে কোথাও দেখতে পাচ্ছি না ক্যামেরাতে। দেখো বাবু, ওকে নিয়ে চিন্তা করো না, ও অনেক বড় হয়েছে, নিজের খেয়াল নিজে রাখতে পারে। হ্যাঁ মা, আমি জানি, আমার ব্যাস তোমাদেরকে নিয়ে একটু বেশি চিন্তা হয়। মা, তুমি একটু দয়া করে টমাসের রুমে যাও, ও ঠিক আছে কিনা একটু দেখে আসো। আমি তোমাদেরকে নিয়ে একটু বেশি সতর্ক থাকতে চাই, আমি কোনো রকম কোনো ভুল করতে চাই না। হ্যাঁ বাবু, আমি যাচ্ছি, তুমি চিন্তা করো না, আমি দেখে আসছি টমাসের রুমে। আমি ক্যামেরাতে দেখতে লাগলাম আমার মার পায়ে ব্যথা থাকা সত্ত্বেও আমার কথা শুনে টমাসকে ওপরে দেখতে যাচ্ছে, সে ঠিক আছে কিনা। তারপর আমার মাথায় আসলো টমাসের রুমের ছবি তো কাজ করছে না, কিন্তু আওয়াজটা কি আসছে। আমি টমাসের রুমে থাকা ক্যামেরার আওয়াজটা অন করতেই শুনলাম, তোমার ভাগ্য অন্যরকম হতে পারত প্রিয় টমাস, কিন্তু তোমার বাবার লোভ তোমার আজ এই পরিস্থিতি আনলো। আমি চমকে গেলাম, এই গলাটা তো সেই জোকারের মাস্ক পরা লোকটির, দ্য ওয়াচারের। সে টমাসের রুমে ছিল, আর আমি হালকা হালকা শুনতে পাচ্ছিলাম টমাসের কান্নার আওয়াজ। আমি ভয় পেয়ে গেলাম, সে কি আমার টমাসের কোনো ক্ষতি করছে? আমি আর 1 সেকেন্ড দেরি না করে ছুটলাম টমাসের কাছে। কফিটা আমার ডেস্কে পড়ে গেল, আমার এক হাতে ফোন আর এক হাতে গাড়ির চাবি ছিল। আমি ছুটছিলাম টমাসের কাছে। আমি ফোনটা কানের কাছে নিয়ে এসে শুনতে শুনতে যাচ্ছিলাম ওখানে আর কি হচ্ছে। আমি গাড়িতে বসে খুব স্পিডে গাড়ি চালাতে লাগলাম আর ফোনে শুনতে লাগলাম ওখানে কি হচ্ছে।
আমি পুলিশের কাছে ফোন করে দিয়েছিলাম। আমি দেখলাম একটাই ক্যামেরা কাজ করছে সিঁড়ির ওখানে। আমি দেখলাম আমার মা সিঁড়ি ভেঙে টমাসের রুমের দিকে যাচ্ছে, আর অন্যদিকে টমাসের রুম থেকে আওয়াজ আসতে লাগলো, আমি দ্য ওয়াচার, তোমার বাবাকে বলেছিলাম এই বাড়িটা ছেড়ে দিতে। আমি শুনতে পাচ্ছিলাম লোকটি টমাসের সাথে কথা বলছে, কিন্তু কি কথা বলছে আমি ঠিকঠাক শুনতে না পাওয়ায় আমার কানটা নিচু করে দিলাম। আমি গাড়িটা খুব স্পিডে চালাচ্ছিলাম, আমার রাস্তার সামনের দিকে কোনো ধ্যান ছিল না। আমি দেখলাম আমার মা হেঁটে যাচ্ছে টমাসের রুমের দিকে। আমি একবারও ভাবলাম না তখন যে আমি আমার মাকেও বিপদে ফেলে দিয়েছি। তিনি এই বয়সে তার সাথে পেরে উঠতে পারবে না। ক্যামেরা থেকে আওয়াজ আসতে লাগলো, আমি দ্য ওয়াচার, তোমার বাবাকে বলেছিলাম এই ঘরটা ছেড়ে দিতে। তোমরা হচ্ছ সবাই অপবিত্র, তোমার দাদি, তুমি, তোমার বাবা, আমি সবাইকে পবিত্র করে দেবো মেরে। আমি লোকটির কথা শুনে রেগে গিয়ে আরও গাড়িটা স্পিডে চালাতে লাগলাম। আমার মা, আমার ছেলে এই লোকটির চক্রে পড়েছিল। আমার ফোন থেকে কোনো মতেই আমার চোখ সরছিল না। আমি ফোনের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলাম কোনোভাবে কোনো চমৎকার হয়ে যাক, আমার মা আর ছেলেকে কোনোভাবে কেউ বাঁচিয়ে নেক। কোনো রকম কোনো চমৎকার তো ঘটেনি, উল্টে একটি দুর্ঘটনা ঘটে গেল আমার সাথে। আমি একভাবে ফোনের দিকে তাকিয়ে থাকাই, সামনে রাস্তার দিকে কোনো লক্ষ্য না রাখাই আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমি তখন ভাবলাম এই দুর্ঘটনাটি আমার ভুলের কারণেই হয়েছে। আমি খেয়াল করলাম আমার গাড়িটা একদম ভেঙে গেছে, গাড়ির সামনের কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আমি অনেকটাই আঘাত পেলাম। আমি চোখ খুললাম, দেখলাম আমার সামনে একটা নার্স। তারপরে কি হয়েছিল আমার কোনো কিছুই মনে নেই। আমি দেখলাম আমার সামনে দুজন পুলিশ দাঁড়িয়ে আছে, একজন মেল একজন ফিমেল। তারা আমাকে বলতে লাগলো, তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তুমি ঠিক আছো এখন? কি কি হয়েছে? আমি কখন থেকে এখানে আছি? বলুন অফিসার, আমার জানার দরকার। শান্ত হও, তুমি এখানে 3 দিন ধরে অজ্ঞান হয়ে পড়েছিলে, আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনি অনেক স্পিডে গাড়ি চালাচ্ছিলেন। আমার ছেলে টমাস, আমার মা, সবাই কোথায়? আমি জানি এই খবরটা আপনার শোনার মতন পরিস্থিতি নেই, কিন্তু তারা খুন হয়েছে। আমি হসপিটাল থেকে বাড়ি ফিরলাম। আমি দরজা খুলতেই দেখলাম বাড়িটা একদম ফাঁকা হয়ে পড়ে আছে। আমি পুলিশের কথা ভেবে কান্না করতে লাগলাম। পুলিশ আমাকে বলেছিল আমার ছেলে দম আটকে যাওয়ায় সে মারা গিয়েছে, কিন্তু আমি তার শরীর দেখেছিলাম, তার শরীরে একাধিক চাকুর দাগ আছে। আমার ফোনটা হারিয়ে গিয়েছিল। আমি বাড়ির ক্যামেরাতে চেক করতে লাগলাম আসলে কি হয়েছে। আমি আমার ছেলেকে দেখতে পাইনি, কিন্তু দেখলাম লোকটি আমার ছেলের রুম থেকে বার হয়ে আমার মার চুলের মুঠি ধরে সিঁড়িতে ফেলে দিল। তার কিছুক্ষণ পরেই বাড়িতে পুলিশ এসেছিল লোকটিকে ধরার জন্য। লোকটি কোনোভাবে পালানোর চেষ্টা না করে সে নিজেকে পুলিশের হাতে তুলে ধরে দিয়েছিল। যখনই ভিডিও দেখা শেষ হলো তখনই বাইরে থেকে আওয়াজ আসতে লাগলো। আমি চেক করতেই দেখলাম এটা তো দ্য ওয়াচার, কিন্তু সে এখানে কি করে? সে তো জেলে আছে। আমি ভালোভাবে দেখতে লাগলাম। একটা জিনিস খেয়াল করলাম, দেখলাম যে হাইটটা অনেকটা শর্ট আর অনেক রোগা পাতলা। এটা ছিল দ্য ওয়াচারের ছেলে। সেই পাগল লোকটি আমাকে বলেছিল আমি চলে যাবাই আমার জায়গাটা আমার ছেলে নেবে। আমি আর এসব সহ্য করতে পারছিলাম না। আমি ভাবলাম আমিও আমার মার কাছে চলে যাই। আমি নিজেকে অনেকবার মারার চেষ্টা করলাম, কিন্তু আমার মধ্যে এখনো লড়ার ক্ষমতা ছিল। আমার এক হাতে কেরোসিন ছিল আর এক হাতে ম্যাচ ছিল। আমি এই বাড়িটা ধরিয়ে দেই, আর এখন যেখান থেকে সব শুরু হয়েছিল সেখানেই সব কিছু শেষ হয়ে গেল।